নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের স্বাগত। পূর্ব মেদিনীপুর থেকে বীরভূম, নন্দীগ্রাম থেকে পারুই, ভূগোল আলাদা, প্রেক্ষাপট আলাদা, কিন্তু বারবার প্রতিদিন একটার পর একটা ঘটনায় যেন মিলে যাচ্ছে, পাশাপাশি একেবারে মিশে যাচ্ছে। গতকাল কি দেখলাম আমরা? সদ্য সন্তানহারা বাবাকে পুত্রর মৃতদেহের পাশ থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হলো। তারপর অভিযোগ অকথ্য অত্যাচারের, মেরে বাবার হাত ভেঙে দেয়া হলো। তাহলে পরিবর্তন কি সত্যি হয়নি? আগে নন্দীগ্রামে যে অভিযোগগুলো উঠত সেগুলোই পরিবর্তনের পারুইতে আবার উঠছে। তাহলে সবকিছু একই রইল, পুলিশ রইল পুলিশেই। সেই নিয়েই আমাদের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। পারুই যখন নন্দীগ্রাম, পুলিশের সন্ত্রস্ত সন্তানহারা। আমি বিতর্কে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে বিষয়ে আমাদের এই বিতর্ক। দেখুন, বছর 17-র ছেলেটা গুলিতে রক্তাক্ত, নিথর দেহ, পাশে বসে শোকে পাথর বাবা। যার কাঁধে চেপে তার গোরস্থানে যাওয়ার কথা ছিল, আজ সেই চুপচাপ শুয়ে আছে। তাকেই নিয়ে যেতে হবে সমাধি ক্ষেত্রে। একজন বাবার কাছে এর চেয়ে শোকের আর কি বা হতে পারে? কিন্তু ছেলের যেমন বেঁচে থাকার অধিকার নেই, তেমনি কি পুত্র শোকে কাতর বাবার ছেলের নিথর দেহের পাশে বসে থাকার অধিকার নেই? তাই কি চৌমণ্ডলপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত বিজেপি সমর্থক জসিম শেখের বাবাকে পুলিশ শবদেহের পাশ থেকেই তুলে নিয়ে যায়? তাই কি মানসিক যন্ত্রণার মতোই তার সঙ্গী হয় শারীরিক যন্ত্রণাও? পুলিশের বিরুদ্ধে তো এই মৃত জসিমের বাবাকেই থানায় তুলে নিয়ে গিয়ে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। 17 থেকে 18 বছর বয়স হবে আমার ছেলে, যে বন্ধ করে গুলিতেই চলে গেছে। আমার এই হাত পুলিশে আমার ছেলেকে দেখতে যে গরুর মতো আমাকে মেরেছে, হাতও ভেঙে দিয়েছে। আমি বলছি আমার ছেলে, চল তুই এখান থেকে। এ পুলিশ কেমন পুলিশ? অভিযোগ বীরভূমের পুলিশ সুপারের নেতৃত্বেই নাকি মৃতের বাবাকে মারধর করা হয়। পুলিশ সুপার সেই অভিযোগ উড়িয়ে দিলেও মানবিক দিক দিয়ে একটা প্রশ্ন তো উঠতে বাধ্য। কি এমন কারণ হতে পারে যে পুত্রহারা বাবাকে থানায় তুলে নিয়ে যেতে হয় পুলিশকে? অপরাধ গুরুতর হলে তো তাকে সঙ্গে সঙ্গে ছেড়েও দিত না পুলিশ। তাহলে ধরে নিয়ে গেল কেন? পুত্রহারা এক পিতার সঙ্গে এতটা অমানবিক আচরণ কি করে করতে পারে পুলিশ? প্রশ্ন নানা মহলে। কেউ কেউ এর সঙ্গে নন্দীগ্রাম জঙ্গলমহলের মিল খুঁজে পাচ্ছেন। বাম আমলে তো এইসব জায়গায় বিরোধীদের সঙ্গে পুলিশের বিরুদ্ধে এ ধরনের অমানবিক আচরণেরই অভিযোগ উঠেছিল। আর পারুইয়ে পুত্র শোকে নিথর এক বাবার সঙ্গেই পুলিশের এই আচরণ সেকাল একালকে ফের একবার মিলিয়ে দিল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। গোপাল চট্টোপাধ্যায় ও সুমন ঘরাই, এবিপি আনন্দ। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি আছেন শেখ একরামুল হক, শেখ জসিমউদ্দিন হক। কালকে যে সহনাগরিককে, এ রাজ্যের নাগরিককে আমরা হারিয়েছি, তার বাবা। এবং এই স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন শ্রীকুমার মুখোপাধ্যায়, সিপিআই নেতা, অন্যদিকে আছেন অরুণাভ ঘোষ, কংগ্রেস নেতা, এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। আমি সবার আগে চলে যাব একরামুল সাহেবের কাছে। একরামুল সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে প্লাস্টার, আপনার হাত ভেঙে দেওয়া হয়েছে। খানিকক্ষণ আগে আপনি বলছিলেন যে পুলিশ মেরে হাত ভেঙে দিয়েছে। আপনার ছেলের প্রাণহীন দেহর পাশে আপনি যখন বসেছিলেন, পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে গেল। ঠিক কি হয়েছিল একরামুল সাহেব? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি জয়প্রকাশ দা, যতক্ষণ যোগাযোগ হচ্ছে না আপনার সঙ্গে কথা বলতে চাইবো, সেটা হচ্ছে মৃতদেহ আগলে তো পরিজনরাই থাকেন। মৃতদেহ আগলে তো আমি তো কোনোদিন এরকম ঘটনা শুনিও নি যে খুনি সে খুন করে মৃতদেহের পাশে বসে থাকে। সেখান থেকে পুলিশ ভ্যান এসে বাবাকে নিয়ে গিয়ে এই অত্যাচারের অভিযোগ। সুমন, আজকের আলোচনাটা কিন্তু খুব সিরিয়াস আলোচনা, এবং আমি আশা করব আমরা যেখানে আছি সেটা আসল জায়গাটা আমরা সেখানে স্পর্শ করার চেষ্টা করব। অবশ্যই। সেটা হচ্ছে এই সাম্প্রদায়িকতা কথাটা উঠেছে সম্প্রদায় থেকে। সেই সম্প্রদায় রাজনৈতিক সম্প্রদায় হতে পারে, ধর্মীয় সম্প্রদায় হতে পারে, অন্য অন্য সম্প্রদায় হতে পারে, এবং সেই সম্প্রদায়ের মধ্যে মারামারি থেকে আমরা সাম্প্রদায়িকতা বলি। আজকের বাংলা, আজকের ভারতে সাম্প্রদায়িকতা বলতে আমরা সবাই ধরে নিই ধর্মীয় সাম্প্রদায়িকতা। আমরা ভুলে যাই একটা আরও তার থেকেও বেশি, তার থেকেও মানে দুর্বিষহ একটা সাম্প্রদায়িকতা বাংলায়, পশ্চিমবঙ্গে আস্তে আস্তে থাবা গেড়ে ঘিরে ধরেছে। সেটা রাজনৈতিক সাম্প্রদায়িকতা। রাজনৈতিক সাম্প্রদায়িকতাটা হচ্ছে কোথায়? আমার সম্প্রদায় মানে তৃণমূল কংগ্রেস সম্প্রদায়। এই সম্প্রদায়ের বাইরে যে কথা বলবে তাকে দৃষ্টান্তমূলকভাবে খুন করে
দৃষ্টান্তমূলক খুন আজকাল কোট আনকোট হয়েছে করে আমি তাদেরকে শিখিয়ে দেব যে এই সাম্প্রদায়িকতার অর্থ কি, যে আমরা সাম্প্রদায়িক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা সাম্প্রদায়িক, কিভাবে আমরা আমি রাজনৈতিক হিংসা তবু বুঝি, কিন্তু প্রশাসন এইখানেই আসছি। প্রশাসন কি দেখুন, মমতা ব্যানার্জির পুলিশ হচ্ছে ওনার আন্ডারে পুলিশ। আমি ধরবো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে তার ডান হাত হচ্ছে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে বাঁ হাত হচ্ছে এই হারমাদ বাহিনী বা ভৈরব বাহিনী, যাদেরই বলুন না কেন, যারা ওই সংখ্যালঘু একদল সংখ্যালঘুর হাতে অস্ত্র তুলে দিয়ে বলছে আর এক দল সংখ্যালঘুর গ্রাম জ্বালিয়ে দাও। এই যে দুই হাত, খেয়াল করে দেখবে এই দুই হাত একসঙ্গে যাচ্ছে ওই সাম্প্রদায়িক রাজনৈতিক সাম্প্রদায়িকতা, তার বাইরে যারা আছে বিরোধী দল তাদের নিশ্চিহ্ন করার জন্যে, আর যেখানে বিরোধী দল নেই তারা নিজেরা মারামারি করছে। এটা একটা অদ্ভুত বাংলায় হয়েছে। পাশাপাশি ওই দুই হাতের মধ্যে একটি হাত যদি প্রশাসন হয়, নিরপেক্ষতা এমন একটা শব্দ, সেটা মাঝে মাঝে এই রাজ্যে সত্যি মনে হয় যে লকারে বন্ধ করে সেই লকারের চাবি বলায় ফেলে দেওয়া হয়েছে। তার কারণ আজকে দ্য টেলিগ্রাফ পত্রিকায় উঠে এসেছে সেই বিভৎস তথ্য, যেখানে 9 বছর এবং 11 বছরের দুটি শিশুকে বন্দুকের নলে ভয় দেখানো যায়, এবং যারা ভয় দেখাচ্ছেন তারা দুর্ভাগ্য উর্দিধারী। দেখুন, আলিপুরে তৃণমূলের তাণ্ডব থেকে বাঁচতে টেবিলের আড়ালে লুকিয়েছিল পুলিশ, তবে পারুইয়ে সেই পুলিশেরই ভিন্ন রূপ। সাক্ষী 9 ও 11 বছরের দুই কিশোর কিশোরী। অভিযোগ, বিজেপি নেতা সদাই শেখের আত্মীয়ের বাড়িতে তল্লাশির সময় তাদের দিকে বন্দুক তাক করে মেরে ফেলার হুমকি দেন পুলিশ কর্মীরা। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিজেপি নেতা সদাই শেখের বাড়িতে বোমা মজুদের অভিযোগ পেয়ে রবিবার পারুইয়ে সোদপুর গ্রামে হানা দেয় জনা 50 পুলিশ কর্মীর একটি দল। নেতৃত্বে ছিলেন খোদ পুলিশ সুপার। গ্রামে ঢুকে সদাই শেখের আত্মীয়ের বাড়িতে তল্লাশি শুরু করেন পুলিশ কর্মীরা। বাড়িতে ছিলেন 2 মহিলা এবং কয়েকজন শিশু। মহিলাদের অভিযোগ, বাড়িতে ঢুকে পুলিশ কর্মীরা তাদের দিকে বন্দুক তাক করে জিজ্ঞাসা করেন সদাই কোথায়, বোমা কোথায় লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ দেখে এক মহিলার গা ঘেঁষে দাঁড়ায় তার 9 বছরের শিশুকন্যা। ছোট্ট মেয়েটির অভিযোগ, এক পুলিশ কর্মী তার মায়ের মাথায় বন্দুক তাক করে। আরেকজন তার কাছে জানতে চায়, বল বোমা কোথায় আছে, যেগুলো তোদের গ্রামে পাঠানো হয়, না হলে গুলি করে দেব। 9 বছরের ওই মেয়েটির অভিযোগ, এক পুলিশকর্মী তার দিকে এগিয়ে আসেন, তারপর বন্দুক উঁচিয়ে বলেন, একদম নড়বি না এখান থেকে, নয়তো বুকে গুলি করে দেব। বাড়ির বাইরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল 9 বছরের মেয়েটির দাদা। 11 বছরের সেই বালকের দাবি, কয়েকজন পুলিশকর্মী তার দিকে এগিয়ে এসে প্রশ্ন করেন, সদাই কোথায়। সে জানে না বলতেই ওই পুলিশকর্মী কোমরে গোজা বন্দুক তার মাথার দিকে তাক করে বলেন, নড়লেই গুলি করে দেব। বাড়ির লোকেদের দাবি, বন্দুক দেখিয়ে হুমকি দিয়েই 20 মিনিট ধরে বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যদিও পুলিশ সুপার অলোক রাজোরিয়া এই অভিযোগ মানতে চাননি। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পুলিশ সুপার দাবি করেছেন, আমার পুলিশকর্মীরা এরকম করবেন কেন? আপনারা এগুলো বিশ্বাস করেন? আমি সত্যিটা জানি, কারণ আমি এই অপারেশনে নেতৃত্ব দিয়েছি। শনিবারই পারুইয়ে সংঘর্ষের সময় বোমা পড়েছিল এক আঁতুড় ঘরের পাশে। নবজাতককে কোলে নিয়েই জ্ঞান হারিয়েছিলেন মা। এবার 2 শিশুকে বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ। এটাই এখন পারুইয়ের শৈশবের গল্প। এবিপি আনন্দ। আমি একটা শুধু কথা বলে নিই, তারপর তুমি অন্যদের কাছে যাবে। অলোক রাজোরিয়া যে কাজ কাল করেছে, পশ্চিমবঙ্গে সত্যিই যদি মানবাধিকার কমিশন থাকতো, এটা মানবাধিকারের ব্যাপার, তাহলে এই ভদ্রলোকের বিরুদ্ধে আজকেই সুমোটো কেস করে একে জেলে পাঠানোর বন্দোবস্ত করতে হতো। কিন্তু মুখ্যমন্ত্রী সে দরজাও বন্ধ করে। মানবাধিকার কমিশন আছে, এটা নিয়ে যথেষ্ট সন্দেহের জায়গা আছে অশোক গাঙ্গুলি চলে যাওয়ার পর। আমি অরুণাবদার কাছে আসবো। অরুণাবদা, খুব প্রতীকী আমার মনে হলো একটা শব্দ, সেটা হচ্ছে আতুরে বোমা পড়ছে এবং নবজাতককে জড়িয়ে ধরে মা জ্ঞান হারাচ্ছেন। তার কারণ যে বাচ্চাটির জন্ম মুহূর্তে বোমার আওয়াজ সচকিত হয়ে উঠছে, সে ভবিষ্যতে তো আইন হাতে তুলে নেওয়া তো প্রবণতা হবে। আজকে যদি থানায় গিয়ে দেখে যে কেউ সুবিচার না পাচ্ছে না, একদিন পেল না, 2 দিন পেল না, 3য় দিনে তার হাতে একটা মাস্কেট বা একটা বন্দুক থাকাটাই তো স্বাভাবিক। পুলিশকে দেখে, তোমরাই দেখেছো, পুলিশ টেবিলের তলায় ঢুকে গেছে। এই আলিপুরে শহরে ব্যক্তিত্বহীনতার ম্যাক্সিমাম। 2 অলোক কাজোরিয়া এর ইতিহাসটা কি? মিদনাপুরে এর ইতিহাস হলো ভয়ঙ্কর। কিষাণজি তো এর হাতে, এর আন্ডারেই তো মারা গেছে। এবং মানে গরম করার ওপর চাপিয়ে প্রথমে স্বীকারোক্তি আদায়, তারপর বরফের ওপর দিয়ে স্বীকারোক্তি আদায়, পোস্টমর্টমে কোনো ইনকোয়েস্ট হয়েছিল কোনো ম্যাজিস্ট্রেট ছাড়া, এর আন্ডারেই। এটা একদম ভুললে চলবে না, এগুলো চলে আসবে, একদিন না একদিনের বিচার হবে। সেটা এখন 2 হলো, এখন মুখ্যমন্ত্রী উর্দুতে কবিতা লিখছেন মানে ভোটের জন্য। তো
তো উর্দুতে আলিফ বেতে শিখতে হবে, ডান দিক থেকে বাদিক লেখা। আমি বাংলায় অ্যাম্বুলেন্সেই দেখি উল্টো লেখা থাকে, দেখবে কাঁচে যাতে দেখা যায়। তো উর্দু লিখে যাচ্ছেন, উর্দুতে কবিতাও লিখছেন। তো এ তো সেই নিরোর কথা, সেই রোম জ্বলছে, ইনি ভায়োলিন বাজাচ্ছেন। এখন এই জায়গাটা পারুই ইজ বার্নিং, এটা ঘটনা। তবে যে জায়গাটা মানে প্রত্যেকটা জায়গায় তুমি দেখো মানে আউট অফ কনটেক্সট বলছি। পারুই তো তুমি বলছো কালকে আসিফ খানের বইয়ের প্রতি কি হলো, 12খানা পুলিশ গেল, 12খানা পুলিশ গিয়ে তার এপিলেপসি বাচ্চা, এই দেখালে এখন একটা এপিলেপসি বাচ্চা দরজায় লাথি মেরে তারপরে এই আসিফকে ঢোকালো। আসিফ ক্রিমিনাল হতে পারে, বউটা তো ক্রিমিনাল না। এবং বউয়ের নামে ধাক্কা দিয়ে ফেলে দিল বউকে এবং বলল যখন এই দরজা আটা হতেই পারে ভয়ের চোটে। এবং অভিযোগটা কি, যে ও বাধা দিয়েছে তদন্তে, অথচ চার্জ মানে ওই কি বলে সিজার লিস্টটা হয়ে গেছে। সিজার লিস্টে একটা রেশন কার্ড পেয়েছে আর একটা ইলেকট্রিক বিল পেয়েছে। আচ্ছা, সিজার লিস্টই যদি হয়ে যায় তাহলে কর্তব্যে বাধা দেওয়ার প্রশ্নটা আসে কি করে? আর একজন মহিলা যদি 12 জন পুলিশ অফিসারকে, বন্দুকধারী পুলিশ অফিসারকে অপোজ করতে পারে, তাহলে 12 জনের চাকরি দিয়ে ওই মহিলাকে চাকরি দেওয়া উচিত। These things are common in West Bengal. বা 12 জনকেই আলিপুরে থানায় পোস্ট করা উচিত। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কোনো রকমে যোগাযোগ করতে পেরেছি, বুঝতেই পাচ্ছেন যে একেবারে বীরভূমের প্রত্যন্ত গ্রাম, সেখানে একরামুল হক এর সঙ্গে। হক সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে কালকে যখন আপনি আপনার সদ্য প্রাণহীন ছেলে পাশে বসেছিলেন, সে গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে, তখন পুলিশ আপনাকে তুলে নিয়ে গেল এবং থানায় গিয়ে কি করলো, কিভাবে মারলো, আপনার কি অভিযোগ, দয়া করে যদি একটু বলেন। আমার ছেলে ধান কাটতে গেছিল গ্রামে পচিধার, হ্যাঁ মোটামুটি তখন কটা হবে, 9-10টা হবে। আমি ছিলাম না বাড়িতে, আমি একটা আমার মামুর শরীরে খুব অসুখ, আমি গাড়ি ভাড়া করতে গেছিলাম। এসে দেখছি যে ওই ধারে মোটামুটি মেলা লোকজন রয়েছে। আমি ওখানকে যে দেখছি পুলিশ, সেই পুলিশে এতে দেখছি যে আমার ছেলে ধান কাটতে গিয়ে ধান বাড়িতে পড়ে রয়েছে। ধান বাড়িতে পড়ে থাকার পর আমি যেছি, তখন সেই ছেলেকে আমি দেখতে গিয়ে সেই পুলিশে আমাকে কলারে ধরে আমাকে মারতে লাগলো। আমার চাচাতো ভাই, একটা ফুফাতো ভাই আর আরেকটা চাচাতো ভাই আমাকে ওদিকে ধরে মারপিট। বললাম আমার ছেলেটিকে হচ্ছে, তা দেখুন তখন চলে গেল একবারে পশ্চিমের ঠাড়ায়, একবারে কুদি মেরে একবারে বন্দুক ঠাড়া করে চলে গেল। তার আগে একটা পোলট্রি ফার্মে দক্ষিণ মুখে একবারে পচি রগ করে চলে গেল। আমি দেখলাম যে মোটামুটি পুলিশ যখন আছে, আমাকে ওখানে ভয় লাগছে। তখন আমাকে কথা বাদ দিয়ে মানে কলারে ধরে মারতে সে আমার চাচাতো ভাইকে, দুটো ভাইকে, ফুফাতো ভাইকে, কেন তোরা এই বিজেপি সন্তাপ করছিস? আমি বললাম গাঁ যেদিকে যাবে সেই দিকে আমাকে যেতে হবে। বলছে না, তুই সাধারণ নেতৃত্বে চলছিস। আমি বললাম গরিব মানুষ, আমরা করে কম নিয়ে খাই। তো বলছে চল তো এখন থানাকে। আমাকে গাড়িতে চাপিয়ে নিলে, চাচাতো ভাইকে আসব, মার মানে ওখান থেকে মানে সে হ্যাঁচালাই হয়েছিল, মার মানে অসহ্য মার। ওইখানে আমি বাঁ হাতটাকে পেছনে দিয়ে, কথা বোঝে না, ওগুদিকে যেছি, তাও মারছে বাড়ি, পেছনে হাত আমার ওইখানে বেরিয়ে ভেঙে দিলে। আমি খানিক একটুকু আস্তে আস্তে যেছি, তো বলছে চল তুই বিজেপি করিস। বলে হ্যাঁ। আমার তখন মনে হচ্ছে যে এই দেখে শুনে তো আমার মানে ঠিক থাকতে পারা যাচ্ছে না গো। আমি গাড়িকে আমাকে টেনে নিয়ে এলো, চাচাতো ভাই দিকেও নিয়ে এলো, জাল গাড়িতে চাপাইলো। জাল গাড়িতে চাপিয়ে মানে লাশের তাকেও তো কোনো ওর হেডে কি নাই, বুঝলেন? ওসব হেডে আমার ছেলে রইল না মরল, এ হেডে কি না। এখন মার, এখন বেদম মার, আপনার চলতেই লাগে মার, বুঝলেন? আমাকে একটা আমাদের মালসা বলে আছে, ওইখানকে গাড়িতে ধরে চাপিয়ে দিলে।
ওখানে আবার কান মুতেতে মারছে চাপড়। আরে তুই সদাই নেতৃত্বে চলিস, সাদা তু মামাই তো ভাই, আমার না পাড়াপাড়িতে ভাই বেটে বলতে হবে। ও হ্যাঁ, ওখান থেকে আবার গাড়িতে করে রাগাইপুরকে নিয়ে এলো। রাগাইপুর থেকে গায়ে পচিধার থেকে 12-13 জনাকে ধরে আজকেও গাড়িতে চাপিয়ে নিলে। পাড়ইকে নিয়ে এলো, পাড়ই থানাকে নিয়ে এলো, আজকে লোকাবে ভরলে, মানে আর আমাকে লোকাবে ভর্তি দিয়ে, আমাকে লোকাবে ভর্তি দিয়ে। আপনি বলছেন যে এই মারের একটাই কারণ যে কেন বিজেপি করছেন এবং গ্রামে বিজেপি করার অপরাধে আপনাকে মারা হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে থাকবে যে আপনার ছেলের যে গুলিবিদ্ধ দেহ সেটা মাঠ থেকে তুলে অভিযোগ হচ্ছে মর্গে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো জানি যে প্রথমে মানে স্পট থেকে তুলে তারপর হসপিটাল, সেখানে ডেথ ডিক্লেয়ার হবে, তারপর বডি মর্গে যাবে এবং তারপর পোস্টমর্টমের পরে আপনার পরিবারের হাতে আপনার ছেলের আইনত দেহটা ফেরত দেওয়ার কথা। এখনো পর্যন্ত আপনার ছেলে, গতকাল যিনি মারা গেছেন শেখ জসিমউদ্দিন হক, তরতাজা ছেলে, তার দেহটা কি আপনারা ফেরত পেয়েছেন? না, এখন ফেরত পাই নাই, এখনো ফেরত পাই নাই। সে দেহ কোথায় আছে? ময়না তদন্ত হয়েছে, পোস্টমর্টম যাকে বলে সেটা হয়েছে, আপনি জানেন? না, এখন হয় না, সিউড়িতে ছিল। আচ্ছা, হ্যাঁ। তো পুলিশ এই যে মেরে আপনার হাত ভেঙে দিল, তো তারপরে কোনো অভিযোগ করেছেন? অবশ্য জিনিসটাই আপনাকে জিজ্ঞেস করতে আমার খারাপ লাগছে, যে পুলিশ মেরে আপনার হাত ভেঙে দিল বিজেপি করার অপরাধে, তাহলে তাদের কাছে গিয়ে তাদের বিরুদ্ধেই কমপ্লেন করতে হয়, সেটা আমি জানতে চাইছি। যে আমাকে ওখান থেকে ছেড়ে দিলে, বলছে তুই আমরা বাড়ি চলে যা। আমি বললাম এই অবস্থা আমি কি করে বাড়ি যাব? বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন। একটা বলি একটু, হ্যাঁ, sure. আমার এই ডক্টর জিবাগো বলে একটা বই এসেছে, ডক্টর জিবাগো, হ্যাঁ। তো একদল লোক নৌকো করে আসছে, তখন বললো গোলাগুলি চলছে, কারা মারছে, রেড আর্মি না হোয়াইট আর্মি? তখন আর্মি। এখানে দেখো, এই লোকটা কিন্তু বিজেপি কংগ্রেসের ব্যাপার নয়, এ বলছে পাড়াতুতো ব্যাপার, এ কিন্তু অ্যাক্টিভলি বিজেপি করে না। এবং এইটাই হলো এর কারণ যে একে মারো, যে কেন তৃণমূলটা করে না। দিস ইজ দি থিং। আর আমরা যেটা শুনেছি আরো খারাপ, যে চন্দ্রনাথ সিনহা নাকি শোনা যাচ্ছে বলে এসছে, যতক্ষণ তৃণমূলের নেতা মন্ত্রী আমরা যতক্ষণ না বলবো ততক্ষণ ডেড বডি যেন ওদের হাতে না যায়। আপনারা কি আদালতে যাওয়ার কথা ভাবছেন? পরিষ্কার মানে এটা প্রশাসনের কোনো সাহায্য পাচ্ছে না। ছেলের মৃতদেহ পাবে, এতেও আদালত যেতে হবে। তার আগে তো আমাদের লজ্জায় মরে যাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে বাস করছি বলে। এক নম্বর হচ্ছে যে জয়প্রকাশ বাবু অনেক সুন্দর বললেন, সাম্প্রদায়িকতার নতুন ডেফিনেশনে শুনিয়ে ফেললেন আমাদের সবাই। প্রশ্ন হচ্ছে যে জয়প্রকাশ বাবু একটা কথা ঠিকই করে ফেললেন, যে অন্তত প্রকাশ করে ফেললেন নিজেকে, যে ধর্মীয় সম্প্রদায় সম্প্রদায়িকতা করা সেটা ওরা করছেন না। বলিনি কোথাও, এটা কোথায় বললেন? আমি বললাম সাম্প্রদায়িক কথা বললেন, ধর্মীয় সম্প্রদায়িকতার বিষয়ের মধ্যে না, এটা বলিনি, সেটা কেন মুখে দিচ্ছেন? এটা আমরা বলিনি, হচ্ছে আপনারা বলতে দিন, মানুষ আপনার সময় আমি লাফলাফি করি না। না, আপনি ভুল কথা আমার মুখে বসাচ্ছেন কেন? আরে সেটা আবার রিপিট করলে পাওয়া যাবে, সেটা রিপিট করলে পাওয়া যাবে। আমার মুখে বসাবেন না, বলতে দিন, আমার ব্যাপারে বলবেন, আপনি আপনার সাথে কথা বলা বড় মুশকিল। আপনি কেন আমার আমি রিপিট করিনি? না, আমি তো বললাম আমার সময় হয়ে যাচ্ছে, আমাকে আমারটা বলতে দিন। না, আপনি আপনারটা বলুন। আপনি বাজে কথা বললে সেটা বলতে হবে, যা বলেছেন না। না, বাজে কথা আমি যেটা বলিনি সেটা কেন আপনি বলবেন? আচ্ছা ঠিক আছে, মানুষের হাতে বারবার অস্ত্র তুলে নেওয়ার প্রবণতা দেখাবো আপনাদের, ততক্ষণ আশা করব যে আমার স্টুডিওর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। দেখো, এ রাজ্যে বহু কিছুই নেই, কিন্তু অনেকে কটাক্ষ করে বলছেন নেই রাজ্যে আর কিছু না থাক, নৈরাজ্য তো আছে। আর সেই নৈরাজ্যেরই নয়া মুখ পাড়ুই। বোমা, গুলি, মাস্কেট বাহিনীর তাণ্ডব। কখনো 144 ধারা ভেঙে মাখরায়, কখনো চৌমণ্ডলপুরে। কেউ কেউ কটাক্ষস্বরে বলছেন পুলিশের যত বাহাদুরি গ্রামের নিরীহ বাসিন্দাদের ওপর। কখনো ঘরে ঢুকে তোলপাড় করার অভিযোগ, কখনো জলের কল উপড়ে ফেলে শক্তি প্রদর্শনের চেষ্টা। কিন্তু দুষ্কৃতী আটকাতে এই বল প্রদর্শন কেন চোখে পড়ে না? কেন নিরীহদের ওপর পুলিশের যাবতীয় জারিজুরি?
রবিবার পাড়ুইয়ে সংঘর্ষের পর বিভিন্ন গ্রামে রাতভর তল্লাশি চালায় পুলিশ। অভিযোগ সেই একটাই, বেছে বেছে বিজেপি প্রভাবিত গ্রামই নাকি তাদের টার্গেট। হরিশপুরের আনাচে কানাচে পুলিশের এই বিলম্বিত সক্রিয়তার ছবিটা স্পষ্ট। আমি ঘুমাইছিলাম, পুলিশরা এলো, গোয়ালারা সব ভেঙে দিলে, আমাদেরকে জ্বালাতন করে বাইরে পাঠিয়ে দিলে, সব টেনে বাইরে করে ফেলে দিলে। বুধবার দিন টেস্ট পরীক্ষা আমাদের মাধ্যমিকের পড়া যখন ইচ্ছা আসছে পুলিশ চলে যাচ্ছে, যা ইচ্ছা করছে বলছে, আমরা মেয়ে আছি শুধু, তবু দরজা ভেঙে দিয়ে চলে যাচ্ছে। পর্যবেক্ষকদের একাংশ বলছেন পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে নাই বা কেন। বীরভূমের ইমাদপুরে বিজেপির মিছিলে হামলার ঘটনায় ধৃত তৃণমূল সমর্থকদের সোমবার পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনই করেননি সরকারি আইনজীবী, তাদের জেল হেফাজত হয়েছে। অথচ উল্টো দিকে শিরশিটায় তৃণমূল সমর্থকদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ধৃত বিজেপি সমর্থকদের কিন্তু পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে এবং সেই আবেদন মঞ্জুরও হয়েছে। আর পুলিশের মদতে শাসকের মরিয়া হয়ে গ্রাম দখলের চেষ্টার এই অভিযোগই পাড়ুইয়ের মতো বহু গ্রামে বিরোধীদের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য করছে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। তারা বলছেন আত্মরক্ষার্থে আইন হাতে তুলে নেওয়াটা কোনোভাবেই সমর্থনযোগ্য না হলেও দেওয়ালে পিঠ ঠেকে গেলে এমন আচরণ নতুন নয়। নন্দীগ্রামেও একসময় এমনটা হয়েছিল, এখন পাড়ুইয়েও হচ্ছে। অস্ত্রের পাল্টা অস্ত্র, আর যাদের হাতে আইনের অস্ত্র রয়েছে তাদের স্বেচ্ছাচারিতায় তা এখন ভোঁতা। তাই মাখড়া চৌমণ্ডলপুর থেকে ইমাদপুর, নেই রাজ্যে এখন নৈরাজ্য। আর যাই হোক, এটা সভ্য সমাজের পক্ষে ভালো লক্ষণ নয়, আক্ষেপের সুরে এমনটাই বলছেন অনেকে। গোপাল চট্টোপাধ্যায় ও সুমন ঘরাই, এবিপি আনন্দ। সিকন্দা, প্রশাসন একেবারে ন্যূনতম ভূমিকা পালন করছে। আমি বলছি নেগেটিভ গভর্নেন্স যদি হয় তাহলে এই জায়গা পৌঁছায়। কে কাকে মারছে এটা বড় ব্যাপারটা। এখানে কেউ দুটো আলাদা গ্রুপ হয়ে কখনো মেরে দিচ্ছে, কারোর নাম হচ্ছে বিজেপি মারছে, কখনো তার হচ্ছে তৃণমূল। আর বিজেপি এখন বসে আছে তৃণমূলের দুই গ্রুপের মধ্যে, যখনই লড়াই অন্য গ্রুপটাকে ধরে নেওয়া। এই লোকেরা ঠিকই অরুণবাবু বলেছেন যে ওই যে লোকটি জসিমউদ্দিনের ফ্যামিলি তারা বিজেপি করে না, কিন্তু এখন বিজেপি স্ট্যাম্প দিয়ে দিল আমার সাথে আছে। একদম যে পশ্চিমবঙ্গে এখন যেখানে দাঁড়িয়েছে উল্টোটা, যে বিজেপির কাছে এসে শেল্টার নিতে হচ্ছে। না 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 না, একদম না। একটা জায়গা পেতে তৃণমূলের কাছ থেকে বাঁচার জন্য বিজেপির কাছে যেতে হচ্ছে। সুপ্রিয়র মতো একটা ভদ্র ছেলে, তাকেও কি ওখানে বসে সরোজ মণ্ডলের মতো লোকের বালা পরিয়ে দেয় বিজেপি? এ তো আমরা দেখেছি। এবং তারপরে এখন চোখ বন্ধ। আপনি বলুন তো সুমন, যে মমতা দেবী কার বাড়িতে যাচ্ছে? আদবানির বাড়িতে চলে যাচ্ছে। এখানে বসে মারামারি হচ্ছে, ওখানে আজকে বসে আদবানির বাড়িতে চলে গেলেন মমতা দেবী। এই তো চেহারাটা। আর রাহুল সিনহা কি বলেছে আমি শুধু আপনাকে দেখিয়ে দিই। রাহুল সিনহা বলছেন যে টিএমসির নেতারা দৌড়াদৌড়ি করছেন, দিল্লিতে বিজেপি নেতাদের ধরছেন। এটা আজকে গতকাল বলেছেন রাহুল সিনহা, তা আজকের খবরের কাগজে বেরিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে মারামারি করো, টিভিতে যা বলো, হ্যাঁ, ওদিকে গ্রামের লোকগুলো মার খেয়ে মরে যাক, এবং একই সাথে আমরা গোপনে ওখানে চুক্তি করি, সিবিআই রেন করি। আপনাদের সঙ্গে আজকে সিবিআই রেন করি, একদম ঠিক আপনাদের সঙ্গে হয়েছে। চুক্তি সিবিআই রেন করি, কেন থেমে আছে? একই কারণে সিবিআই রেন করি। আজকে একদম স্পেসিফিক প্রশ্ন, যে প্রশাসনের যে ন্যূনতম রোল সেটা প্রশাসন কেন পালন করে? আপনি মানে যে কোনো দিন ধরে নিন, 12 তারিখ ইমাদপুরে 7 জন তৃণমূল কংগ্রেসকে গ্রেফতার করা হলো, কারুর পুলিশি হেফাজত চাওয়া হলো না। অথচ কালকে গন্ডগোলে শিবশিতে হয়েছে, সেখানে একজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছে, প্রত্যেকের 5 দিনের পিসি চাওয়া হলো, পিসি পাওয়াও গেল। দেখুন, আমি বলছি একই প্রশাসন দুটো কথা বলি, সেটা হচ্ছে পাড়ুইতে যা ঘটে চলেছে সেটা রাজ্যের বিজ্ঞাপনের পক্ষে একেবারেই ভালো নয়। কারণ এগুলো তো টেলিভিশনের পর্দায় আসছে, গোটা দুনিয়া ছড়িয়ে পড়ছে। অন্তত একটা জায়গা হলেও সেখানে যদি প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে প্রশাসনের দিকে আঙুল উঠবে। প্রশাসনের ব্যর্থতার জায়গাগুলো বলি, বিশেষত পুলিশ প্রশাসনের সামনে কিন্তু কংগ্রেস বিজেপি সিপিএম কিছু নেই। প্রশাসন কিন্তু নিরপেক্ষ, বিশেষত পুলিশ প্রশাসন। যেখানে আমি নিজেও প্রতিবাদ করেছিলাম যখন নন্দীগ্রামে ভোট দিতে পারছে না কিছু লোক, তাকে ওসি তখনকার এমপিকে বলেছিল, স্যার আমাদের লোকরা ভোট দিতে পারছে না, অর্থাৎ সিপিএম এর লোকরা বোঝা গিয়েছিল। আমরা প্রত্যেকে বলছিলাম পুলিশের এটা করা উচিত না। ঠিক আজকে যদি সেই পুলিশ বলে তুই বিজেপি করছিস, তোকে পেটাবো, সেটা নিঃসন্দেহে নিন্দনীয়। কারণ পুলিশের সামনে সিপিএম কংগ্রেস বিজেপি কোনো ব্যাপার নেই। পুলিশ তো সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট করবে। বিরোধীদের পালে অ্যাকচুয়ালি হাওয়া দিচ্ছে প্রশাসন। এটা এই রকম বলছি, জাস্ট পরের লাইনে আসতাম। পুলিশ যদি এই কাজটা করতে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি পুলিশের উপর জনগণের একটা বিরাট অংশ আস্থা চলে যাবে। সেটা বিরোধী দলের কিন্তু সুবিধেই হবে, সেখানে যে সুবিধা নেবে তার দিকে চলে যাবে। এটা একটা। পুলিশের আরেকটা ব্যর্থতা জায়গা, কেন পুলিশ এটা করতে পারছে না আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে ওখানে প্রচুর অস্ত্র জমা হয়েছে এবং সকলে অস্ত্রের একেবারে অবাধ ব্যবহার করছে। এটা
কিছুতেই পুলিশ কেন অস্ত্রগুলোকে উদ্ধার করতে পারছে না? গোলমাল হলে থামানো হচ্ছে, গোলমালের সোর্সগুলোকে তো বন্ধ করতে হবে। আপনাকে মনে করিয়ে দিই যে পার্থ চট্টোপাধ্যায় যখন বিরোধী দলনেতা ছিলেন, ডে ইন এন্ড ডে আউট রোজ বিধানসভায় সকাল বিকেল বলতে বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে, বিরোধী দল হিসেবে সহায়তা করব। তারা এখন সরকারে না, এবার সেটা হচ্ছে পুলিশের ব্যর্থতা কিন্তু এখানে বারবার প্রকট হচ্ছে বেআইনি অস্ত্র উদ্ধারে। কারণ অস্ত্র যদি উদ্ধার করা হয় তাহলে গোলমালের জায়গাটা কিন্তু অনেকটা কমে যায়। আরেকটা এখানে খুব মারাত্মক, এখানে হয়তো পুলিশও সেই অর্থে দায়ী নয়, গোটা মানে আমাদের পশ্চিমবঙ্গে গ্রাম সমাজে শহরেও অনেকটা বহুদিন ধরে রাজনৈতিক যে পোলারাইজেশন সেটা এমন জায়গায় পৌঁছেছে। আগে যেটা আমার ছোটবেলায় দেখেছি 70-এর দশকের শুরুতে গ্রামে কোথাও গোলমাল হলে সিনিয়ররা বসে সমস্যাগুলো মিটিয়ে দিত। এখন রাজনৈতিক মেরুকরণ এমন জায়গায় পৌঁছেছে প্রত্যেকে অস্ত্র দিয়ে বুঝে নেয়, ফলে পুলিশও বহু ক্ষেত্রে কিন্তু অসহায় হয়ে যায়। জাস্ট লাস্ট লাইন বলি, এইটা বন্ধ অবিলম্বে করার দরকার এবং আমি মনে করি সব রাজনৈতিক দলের নেতাদের উচিত আলোচনায় বসা, সর্বদলীয় বৈঠক, অন্তত দুটি দল বৈঠক করুক। কোন দলের পক্ষে আহ্বান জানানো হয়নি, সব থেকে বড় কথা এটা তো সরকারকে আহ্বান জানায়নি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দ্রুত একবার দেখবো এক নজরে আমার বক্তারা কি বললেন। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর এমন একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা, যে কথা আমাদের ভাবতে কিংবা দেখতে ভালো লাগে না, কিন্তু অবধারিতভাবে এই কলকাতা শহরের শিরোনামে উঠে এসেছে সেই ঘটনা। বিরতির পর আমরা আলোচনা করব এনআরএস এর নৃশংস হত্যা, হবু জীবনদাতারাই খুনি। কিন্তু তার আগে ছোট্ট বিরতি সঙ্গে। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। বিরতির পর আমরা আলোচনা করব এমন এক ঘটনা নিয়ে, যেটা নিয়ে আলোচনা করতে কিংবা ভাবতে কিংবা বলতে আমাদের মোটেই ভালো লাগছে না, কিন্তু বাস্তব পরিস্থিতি এবং ঘটনা আমাদের সেই আলোচনার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ভাবুন তো, রক্তাক্ত একটা শরীর, থামের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা এবং তার চিকিৎসার প্রয়োজন, এ কথা এইটুকু বললেই যে কোনো মানুষ বলবেন। কিন্তু তার এই অবস্থার জন্য যদি দায়ী হন সত্যি সত্যি হবু চিকিৎসকরা, যারা শেষ মুহূর্তেও তাকে চিকিৎসা দেননি, দিতে চাননি, বরঞ্চ তাকে থামের সঙ্গে বেঁধে রেখে চলে গেছেন, পালিয়ে গেছেন, গা ঢাকা দিয়েছেন। এই সমস্ত সম্ভাবনা একটা ঘটনা আমাদের সামনে তুলে ধরেছে আমাদের এই পর্বের আলোচনার বিষয়। এনআরএস এর নৃশংস হত্যা, হবু জীবনদাতারাই খুনি। আলোচনার জন্য এই পর্বে আমার সঙ্গে আছেন, আমার একদিকে আছেন প্রাক্তন পুলিশ কর্তা সমীর গঙ্গোপাধ্যায়, আছেন ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তী, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ। আমার অন্যদিকে আছেন অচিন্ত বিশ্বাস, প্রাক্তন অধ্যক্ষ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, আছেন অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, মনোবিদ। কিন্তু যে ঘটনা আমাদের এই বিতর্ক করতে বাধ্য করলো, সেই ঘটনা আপনাদের সামনে। সরকারি হাসপাতাল চত্বরেই নৃশংস হত্যাকাণ্ড। এনআরএস এর বয়েজ হোস্টেলের 4 তলায় পিলারের সঙ্গে বেঁধে পিটিয়ে খুন করা হলো এক যুবককে। ঘটনার সূত্রপাত রবিবার সকাল 6টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, এন্টালি থানায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে জানান, বয়েজ হোস্টেলের 4 তলায় 99 নম্বর ঘরের সামনে চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধর করে ফেলে রাখা হয়েছে। সকাল 7টা হোস্টেলে পৌঁছে পুলিশ দেখে 99 নম্বর ঘরের সামনে কেউ নেই, কিন্তু সেখান থেকে কিছুটা দূরে ক্যান্টিন কাম ক্যারাম ঘরের উল্টো দিকে পিলারের সঙ্গে বাঁধা রয়েছে এক ব্যক্তি। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে, শরীরে আঘাতের চিহ্ন নেই বললেই চলে। অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরই দেহ পাঠিয়ে দেওয়া হয় ময়না তদন্তের জন্য। এদিকে যেখান থেকে যুবককে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে, সেই জায়গা সংলগ্ন ক্যান্টিনের 2 কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। সন্ধ্যায় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে আসে। তাতে উল্লেখ করা হয়, বেধড়ক মারধর করা হয়েছে ওই যুবককে, তবে দেহের বাইরের অংশে তেমন একটা আঘাতের চিহ্ন নেই। মূলত শরীরের ভেতরকার ক্ষতের জেরেই মৃত্যু হয়েছে তার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চুরি করার জন্য ভোরবেলা হোস্টেলের 4 তলায় ওঠে ওই যুবক। 99 নম্বর ঘরের সামনে ধরা পড়ে যায় সে। এরপর তাকে মারতে মারতে ক্যারাম ঘরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে টেনে হিঁচড়ে ওই যুবককে নিয়ে যাওয়া হয় ক্যারাম ঘর লাগোয়া বারান্দায়।
তারপর বারান্দার পিলারে বেঁধে বাঁশ এবং শাল কাঠের পায়া দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান মারধরের পর যুবককে বাঁধা অবস্থাতেই ফেলে রাখা হয়। এদিকে ঘটনার পর সারাদিন কেটে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অবশেষে সকাল 6টার ঘটনা নিয়ে রাত 10টায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে পুলিশ। রাজস্বী দত্তগুপ্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সমীরদা, আপনার কেরিয়ার সম্পর্কে বলা হয় যে আপনি এত দীর্ঘদিন হোমিসাইড দপ্তরের দায়িত্ব সামলেছেন এবং এত খুনের মামলার সফলভাবে সেগুলো সমাধান করেছেন, সেই রকম রেকর্ড আর কজন ইন্ডিভিজুয়ালের আছে আমরা জানি না। আপনি আমায় বলুন, কয়েকটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স জাস্ট আপনার সামনে রাখছি আমি। সেটা হচ্ছে 4 তলার পিলারে বাঁধা হয়েছে এই যুবককে এবং ইন্টারনাল ইনজুরি পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে সিরিজ অফ ইন্টারনাল ইনজুরি, লিভার ড্যামেজ হয়েছে, আশেপাশে শালকাঠের টুকরো, বাঁশ ইত্যাদি পাওয়া গেছে এবং সে আর্তনাদ করেনি, সে নীরবতা পালন করছিল মারের সময়। এটা কেউ বিশ্বাস করবে না, অন্তত ঘটনায় সেটা হওয়ার চান্স নেই। আরেকজন আজকে পুলিশের সামনে বলেছেন যে তিনি আওয়াজ শুনে বেরিয়ে আসেন, দেখেন বাঁধা আছে, তার মোবাইল চুরি হয়েছিল, দেখছেন যে এই যুবকের বাঁধা যেখানে আছে তার পাশে মোবাইলটা পড়ে গেছে, তিনি মোবাইলটা নিয়ে আবার ঘরে চলে এসে দরজা দিয়ে দেন। মানে অবিশ্বাস্য রকম নানা গল্প শোনা যাচ্ছে। আপনি আমায় বলুন যে এরা ডাক্তারবাবুরাই সব থেকে ভালো জানেন যে অ্যানাটমিটা মানুষের ঠিক কীরকম, কোথায় মারলে লিভার ড্যামেজ হবে, কোথায় মারলে জয়েন্টটা খুলে যাবে। মানে কেউ যদি আশঙ্কা করেন যে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, তাকে খুব দোষ দেওয়া হবে না। এর দুটো দিক আছে সুমন, দেখো, হয়তো ঠান্ডা মাথায়ও করতে পারে, মানে অ্যানাটমিটা জানে, শরীরের ফিজিওলজি কোথায় কি আছে সেটাও জেনে করতে পারে, সেটা না জেনেও করতে পারে। তার কারণ ধরো একটা মানুষ যখন এরকম নৃশংস অত্যাচার করে একটা মানুষের সময়, ওনারা আরো ভালো বলতে পারবেন, সেই সময় তার ব্রেনটা না সিজড হয়ে যায়, তখন তার মনে একটা হয় কি আমি একটা হিরো হয়ে যাচ্ছি, কে আগে বেশি মারবে, স্পার অফ দ্য মোমেন্টও হয়ে যেতে পারে, এটা সম্ভাবনাই বেশি। কিন্তু যেটা খুব শকিং এবং দুঃখজনক সেটা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবং বিভিন্ন পরিস্থিতিতে এর কমপ্লেনটা কিন্তু করা উচিত ছিল কলেজ কর্তৃপক্ষের, এনএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। তারা যদি এটা না করে থাকে, যে কারণেই হোক, প্রেক্ষাপট যাই হোক, সেটা কিন্তু একদমই সমর্থনযোগ্য নয়। বরঞ্চ এটুকু বলা যায় যে তারা প্রচন্ড অন্যায় করেছেন, যে অন্যায়টা আপনাকে জানিয়ে রাখি এটা উড়ো ফোনে পুলিশ খবর পায়। হ্যাঁ, এবার মুশকিলটা হচ্ছে ফোনটা যদি থানার ল্যান্ডলাইনে যায় তাহলে তো নাম্বারটা উঠবে না, আর যদি মানে তোমার মোবাইল টু মোবাইল যেত তাহলে নাম্বারটা উঠে থাকতো। এটা কিন্তু খুব প্ল্যান্ড ওয়াইজ হয়েছে, যে করেছেন সে খুব চিন্তা ভাবনা করেছেন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আমাদের যেটা দেখতে হবে এখন, পুলিশকে যেটা দেখার বিষয়বস্তু হচ্ছে কেসটা করা কিন্তু খুব কঠিন সুমন। কারণটা হচ্ছে কেউ সাক্ষী দিতে এগিয়ে আসবে না, যেহেতু হোস্টেলে হয়েছে। তো আজকে আমাকে একজন বিশিষ্ট সাংবাদিক ফোন করেছিলেন দুপুরবেলা, দৈনিক খুব লিডিং সাংবাদিক। তিনি আমাকে তুমি যে প্রশ্নটা করেছ কিভাবে ইনভেস্টিগেশনটা এগোতে পারবে সেই প্রশ্নটা করলো। তো আমি তখন বললাম যে দেখো, আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সিকিউরিটি পার্সোনেল আছে, তারা জানে কারা আসছে কারা যাচ্ছে। তেমনি একটা হস্টেলের সুপারিনটেন্ডেন্ট হয়তো সবসময় থাকতে পারছেন না, ওনারা আরো ভালো বলবেন, তার অন্যান্য কাজও আছে, বিকজ হি ইজ এ ডক্টর। কিন্তু কেউ না কেউ তো থাকবেন। এবার ক্যারাম ঘরে ক্যারাম কেউ না কেউ সবসময় খেলে, আর হস্টেলে যে একদম সবাই খুব শান্তশিষ্ট ছেলে হয়ে বসে থাকে এটা তো নয়। সুতরাং ওই সময় ওই লোকটার ওখানে উপস্থিতি, তাকে যদি আমরা চোর বলে আখ্যা দেই, প্রথমত তার আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে। সে ওখানে কিভাবে গেল, কেউ না কেউ তো দেখবে, কেউ না কেউ তো দেখবে, কেউ না কেউ না দেখে তো এটা হতে পারে না, কেউ দেখে না। এবং এই প্রসেসটার মধ্যে নিঃসন্দেহে আর্তনাদ, চিৎকার হবেই, এবং সেখানে বিভিন্ন লোক আসবে। এবার সাক্ষী দিতে যদি কেউ এগিয়ে না আসে সুমন, তাহলে তো পুলিশের পক্ষে কেসটা প্রুভ করা খুব অসুবিধে। কিন্তু এখানে খুব ভালো গোয়েন্দা হিসেবে যদি গোয়েন্দা বিভাগ এটা করেন বা কোনো ভালো আইও এই কেসটা তদন্ত করেন, তাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ওকে ইন্ট্রোগেশন করতে হবে, ওকে বলতে দিতে হবে, কিন্তু কন্টিনিউয়াসলি বলতে দিতে হবে। যে অপরাধী সে কিন্তু বলতে বলতে কোনো না কোনো জায়গায় একটা পয়েন্ট সে ফেলে রেখে যাবে। এইখানে সমিতদা আমার একটা কথা আছে, হোস্টেল ছেড়ে ছাত্ররা চলে যাচ্ছে এবং সেটা তাদের চলে যেতে দেয়া হচ্ছে, এরপরে পুলিশ কিসের ইনভেস্টিগেশন, কিসের অপেক্ষা করছে? তোমার কথা সেটাই, যেই জন্য প্রথমে বললাম যে এই কেসের তদন্ত করা এবং চার্জশিট দেওয়ার ক্ষেত্রে পুলিশের খুব কষ্ট হবে, প্রায় অবিশ্বাস্য। কিন্তু এই প্রশ্ন উঠছে যে পুলিশ আদৌ এই তদন্তের সুরাহা চায় কিনা।
তার কারণ হয়তো ক্রিম অফ দ্য সোসাইটি, হয়তো বিক্ষোভের ভয়, হয়তো জুনিয়র ডাক্তাররা এতটাই ইনফ্লুয়েন্সিয়াল। আমি তোমার সঙ্গে একদম 100% একমত এই কারণে যে যখনই কোনো হয়তো উপরতলার চাপ গড়ন, হ্যাঁ যখনই কোনো ডাক্তারকে ধরো, হবু ডাক্তারই হোক, ডাক্তার তো তার সামনে তো একটা ডাক্তারই, তাকে যখনই ধরবে বাকি দেখবে সবাই স্ট্রাইক করে বসে আছে, আমরা করব না। প্রশাসন তখন দেখবে যে আমার কাছে অন্যান্য রোগীদের জীবন একজন গেছে, যাক কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে, আমায় ক্ষমা করবে। এবং এটা হতো না সমিতদা, এই জিনিসটা আমাদেরও বোধহয় স্বীকার করা ভালো যে যদি এর একটা পরিচয় থাকতো, একটু ভদ্র জামা কাপড় পরে থাকতো, মানে একজন গরিব ঘরের সাধারণ মানুষ, তার পরিচয় পাওয়া যাচ্ছে না, হয়তো তাকে যদি পলিটিক্যাল কোনো কানেকশন থাকতো, একটা পলিটিক্যাল কানেকশন থাকলে আমরা এইভাবে আলোচনা করতে পারতাম, ইতিমধ্যে হইচই পড়ে যেত একেবারে। দুর্ভাগ্য। আমি অন্য বক্তাদের কাছে আসবো, দ্রুত একবার আপনাদের দেখাবো যে কেন হবু ডাক্তাররা, যাদের ওপর আমাদের চিকিৎসার ভার, আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিকাঠামো মূলত ভিত্তিটা হচ্ছে এই হবু ডাক্তাররা, যাদের ওপর ভরসা করে প্রায় সমস্ত সরকারি হাসপাতাল চলে, কেন তাদের দিকে আজ অভিযোগের আঙুল? এনআরএসে ডাক্তারি ছাত্রদের হস্টেলে পিটিয়ে খুন করা হলো এক যুবককে। কিন্তু কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালো তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহের তীর এই হস্টেলে থাকা হবু ডাক্তারদের একাংশের দিকে। কিন্তু কিসের উপর ভিত্তি করে এমন সন্দেহ দানা বাঁধছে পুলিশের মনে? বয়েজ হস্টেলের 4 তলায় উঠে এক যুবককে পিলারের সঙ্গে বেঁধে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হলো, অথচ হস্টেলের ছাত্রদের দাবি তারা কেউই নাকি কিছু জানেন না। কালকে ছিলেন আপনি? পুলিশের বক্তব্য এটা অসম্ভব। সাত সকালে খুনের মতো ঘটনা ঘটে গেল, অথচ না তা হস্টেলের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলো, না হাসপাতাল কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ জানালো। হস্টেল এবং হাসপাতালের এই আচরণও পুলিশের মনে প্রশ্ন জাগিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে বাঁশের 8-9টি টুকরো মিলেছে, যা থেকে স্পষ্ট ওই পিলারে বেঁধেই বেধড়ক পেটানো হয়েছিল ওই যুবককে, যার জেরে টুকরো টুকরো হয়ে যায় বাঁশটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একজনকে ওইভাবে মারা হলো আর কেউ তার চিৎকারও শুনতে পেল না, যেখানে এই পিলার থেকে কয়েক পা গেলেই ছাত্রদের ঘর। এই পিলারের সঙ্গে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধরের ঘটনা ঘটে এবং তারপর হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী যুবককে বেধড়ক মারধর করা হলেও তার শরীরের বাইরে বিশেষ আঘাতের চিহ্ন নেই, মূলত শরীরের ভিতরের ক্ষতের জেরে মৃত্যু হয়েছে তার। পুলিশের একাংশের বক্তব্য, কোথায় কিভাবে মারলে মৃত্যু হতে পারে তা ডাক্তারি ছাত্রদের পক্ষেই ভালোভাবে জানা সম্ভব। পুলিশের সন্দেহকে আরও দৃঢ় করেছে হস্টেলে নির্মাণের কাজ করা এক শ্রমিকের অভিযোগ। ছাত্ররা যখন মারধর করে তো আমি কিছু বলতে পারি না, দেখে শুনে চলে যাই। মারধরে মোটামুটি 10-12 জন ছিল। এরা যখন ওই হোটেলের সব লোকজন যারা ডাক্তারি করে এরাই ছিল। বাঁশ এরকম লাঠির বাড়ি, বাঁশের বাড়ি মারছিল, দড়িতে বেঁধে রেখেছিল এই ঢালাইয়ের পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে ইতিমধ্যেই 20 জন ছাত্রের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা। তাদেরই মধ্যে একজনের দাবি, রবিবার ভোরে চিৎকার শুনে তার ঘুম ভাঙে। সে উঠে দেখে বিছানার পাশে তার মোবাইল ফোনটি নেই। ছাত্রটির দাবি, সে বাইরে বেরিয়ে দেখে বারান্দায় এক যুবককে বেঁধে রাখা হয়েছে, পাশে দেওয়ালের উপর রাখা রয়েছে তার ফোনটি। ওই ছাত্রের দাবি, সে চুপচাপ ফোনটি নিয়ে ঘরে চলে যায়। তদন্তকারীদের প্রশ্ন, একদিকে তার ফোন পাওয়া যাচ্ছে না, অন্যদিকে বারান্দায় একজনকে বেঁধে রাখা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে চুপচাপ ফোন নিয়ে ঘরে চলে যেতে পারে? তার মনে কোনো প্রশ্ন জাগবে না? তদন্তকারীদের প্রশ্ন, তবে কি কিছু গোপনের চেষ্টা করছে হস্টেলের ছাত্ররা? এই পরিস্থিতিতে তদন্তে নেমে 2টি সূত্র ধরে এগোচ্ছে পুলিশ। প্রথম, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। দ্বিতীয়ত, হোস্টেলের ছাত্রদের জেরা করতে চাইছেন তদন্তকারীরা। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে পুলিশের এই দ্বিতীয় সূত্র ঘিরে। সূত্রের খবর, ছাত্রদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলে আন্দোলন হতে পারে, পাশাপাশি সরকারও রুষ্ট হতে পারে। এই আশঙ্কা থেকেই সেই পথে হাঁটতে চাইছে না পুলিশ। এদিকে ঘটনার পর ইতিমধ্যেই ছাত্রদের একাংশ হস্টেল ছাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শুধুমাত্র আন্দোলনের ভয়ে একটা খুনের মতো গুরুতর অপরাধের মামলায় জিজ্ঞাসাবাদের পথে না যাওয়াটা কতটা যুক্তিযুক্ত? পাশাপাশি এভাবে ছাত্ররা হস্টেল ছেড়ে চলে গেলে কে অভিযুক্ত আর কে সাক্ষী কিছুই তো হদিশ করা যাবে না। তখন কিভাবে হবে তদন্ত? রাজশ্রী দত্তগুপ্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।
অচিন্তবাবু, আপনি মানুষ গড়ার কারিগর, কোথাও কি মনে হচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষা পাওয়াটাই মানে সেখানেই টার্গেটটা, মানে সেটা হলেই 7 খুন মাফ, সেটাই চূড়ান্ত লক্ষ্য, তারপরে একটা টাকা তৈরির মেশিন হবে, কিন্তু মানুষ হওয়ার বিষয়টা কোথাও বারবার অবহেলিত হচ্ছে আমাদের সমাজে, যার ফলে এই জুনিয়র ডাক্তাররা যারা ঈশ্বরের নামান্তর, তাদের অভিযোগ শোনা যাচ্ছে যে ওষুধ কোম্পানির টাকায় সবাই একসঙ্গে হাসপাতাল খালি করে বেড়াতে চলে গেছে, বা রোগীর পরিবার পরিজনদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছে। কোথাও এই নৈতিক মূল্যবোধের অভাবটা ঘটছে। একেবারে সঠিক কথা বলেছেন আপনি। আমার নিজের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের সমাজের মানে একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি আছে। দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যারা ফার্স্ট বেঞ্চার তাদের আমরা একটু আলাদা করে যাকে বলা যেতে পারে প্রশংসা করি, একটু তোল্লাই দিই, কিন্তু সমাজের এই ফার্স্ট বেঞ্চাররা, আপনি বললেন ডাক্তারদের কথা, আমরা তো বলতে পারি ব্রিজ তৈরি হওয়ার আগে ভেঙে যাচ্ছে, এরকম ধরনের ঘটনা হচ্ছে। এরাও তো ইঞ্জিনিয়ার, এরাও তো অনেক ক্ষেত্রে, শুধু তাই নয়, আমাদের টেকনোক্র্যাটদের কথাই ছেড়ে দিন, আপনি ব্যুরোক্র্যাটদের কথা ভাবুন, প্রায় প্রত্যেক স্তরে যারা উচ্চ যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে যারা ভালো রেজাল্ট করে উঠে আসছেন, তাদের মধ্যে নৈতিক ভাবনা, তাদের কিছুদিন আগে বিশ্বনাথ প্রতাপ সিং একটা অসাধারণ কথা বলেছিলেন যে সরকারি চাকরি ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা এবং সাধারণ মানুষের জন্য টাকাটা বিলি করা। এইটাও যদি সরকারি চাকরি হয়, সরকারি চাকুরিরা কি এই কথাটা মাথায় রেখে কাজটা করেন না? তারা খুব ভালো আইএএস বা আইপিএস হয়ে বেশ ভালো WBCS মিনিমাম হয়ে তারা চাকরি করেন, কিন্তু তাদের মূল্যবোধের যে জায়গাটা আপনি দেখাতে চাইছেন সেটা একেবারেই নেই। আমরা দেখছি ডাক্তাররা যারা পাশ করছেন, তারা যারা হাউস স্টাফ হিসেবে কাজ করছেন, তারা গ্রামের গরিব রুগীদের সম্পর্কে একেবারে উনার্থক দৃষ্টিভঙ্গি, তাদের একদম ভালোবাসে না, তাদের প্রতি বিন্দুমাত্র দায়িত্ববোধ নেই। এরকম অভিজ্ঞতা যারা যে কোনো সরকারি এই মেডিকেল কলেজগুলোতে গেছেন তারা জানবেন। এবং যখনই কিছু লোক একজনের পিছনে, আমি একবার গিয়েছিলাম, একজন ট্রেড ইউনিয়নের নেতা, তিনি অসুস্থ হয়ে রয়েছেন, আর ঠিক পাশে একজন দুলে বাগদি জাতীয় একজন মানুষ, সে প্রায় মারা যাচ্ছে, তাকে কেউ খেয়াল করছে না, কিন্তু এই ট্রেড ইউনিয়ন নেতা যে তার যেহেতু লবি আছে সেজন্য কিন্তু একটার পর একটা ডাক্তার এসে, এবং লক্ষ্য করুন অচিন্তবাবু, আমরা দেখালাম যে আই উইটনেস অবধি আছে, তাকে জিজ্ঞাসা করে একটা টিআই প্যারেড করলেই তো সবাই তাকে জিজ্ঞাসা করলে ওর ডায়ালেক্টটা খেয়াল করে বোঝা যাচ্ছে সে হচ্ছে সমাজের নির্মাণ কর্মী, যে আমার মতো কোট পরে বা আপনার মতো জামা পরে নেই। এই মানুষটির কথাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না। সমাজে অন্যের দিকে আঙুল তোলার আগে একটু নিজেদের দিকে আঙুল তোলার সময় এসেছে। আমার নিশ্চয়ই এই গোটা ঘটনাটার মধ্যে আমি শিক্ষিত মানুষ হিসেবে, সমাজের উচ্চ বর্গের মানুষ হিসেবে যে দায়িত্ববোধ নিয়ে কথা বলি বিভিন্ন জায়গায়, সেটাতেই আমার একটা যাকে বলা যেতে পারে বেদনাবোধ জাগছে। একদম, আমি লজ্জা হচ্ছে। ডক্টর চক্রবর্তীর কাছে যাব। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি জেনারেলাইজ করতে চাই না, তার কারণ সবথেকে বড় কথা হচ্ছে যে এই মানুষগুলোর হাতেই, এই আজকের হবু ডাক্তারদের হাতেই তো আজ থেকে 5 বছর পরে আমাদের সবাই তাদের চিকিৎসা ভার, মানে এবং তাদের ওপর ভরসা করেই একজন রোগী হাসপাতালে যাবেন এবং চিকিৎসা পাবেন। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে যে ভূমিকা অথরিটিরও পালন করার কথা ছিল, কোথাও নেগলেক্টেড হচ্ছে? মানে একটা 7 সদস্যের কমিটি হয়েছে একজন মানুষ খুনে, মানে আমি বলছি একটা কমিটি কি করবে, রিপোর্ট দেবে, কিন্তু তার আগে একটা ফোন অবধি কেউ করলেন না পুলিশে। কি মনে হয় আপনার? এইটা আমার নিজের খুব অদ্ভুত লাগছে যে একটা হস্টেলে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল, জঘন্য ঘটনা, খালি দুর্ভাগ্য কি বলবো, কিন্তু সেইখানে কেউ পুলিশকে ইনফর্ম করলেন না। আমি জানি যে এই হস্টেলগুলোতে যে সুপার, প্রত্যেক হস্টেলে সুপার থাকে, কিন্তু মেডিকেল কলেজে যে সবকটা মেডিকেল কলেজের হস্টেলে সুপার পোস্টে লোকে যেতে চান না, তার কারণ সেখানে রেসিডেন্সিয়াল একটা ব্যাপার যদি থাকে, ফ্যামিলি নিয়ে সেখানে থাকার অনেক অসুবিধা। সেই জন্যে বিভিন্ন জায়গাতেই, প্রত্যেক জায়গাতেই আছে কোনো শিক্ষকের উপরে কোনো একটা হস্টেলের দায়িত্ব আছে, তিনি হয়তো কিছুটা সময় সেখানে অতিবাহিত করছেন, কে আসছে যাচ্ছে, মানে অ্যাডমিট হচ্ছে, কোন ঘরটা খালি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, বা অন্যান্য ব্যাপারগুলো একটু দেখে আসছেন। অ্যাডিশনালি তার পক্ষে সবসময় ওখানে থাকা সম্ভব না। অ্যাডিশনালি সব জায়গাতে কিছু সিকিউরিটির লোক আছে, যে সিকিউরিটির লোক কিন্তু যত সংখ্যায় থাকা উচিত অত সংখ্যায় নেই, কিন্তু আছে কাগজে কলমে হলেও একটা আছে।
তা এই তো হচ্ছে হস্টেলের অবস্থা। তাহলে হস্টেলে যখন কিছু একটা ঘটলো, তাহলে এই হস্টেলের যে ইউনিয়ন, প্রত্যেক হস্টেলের ছাত্রদের ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের যে নেতা, প্রেসিডেন্ট হোক, জিএস হোক, তার কিন্তু সেখানে প্রাথমিক কাজ হচ্ছে হস্টেল সুপারকে ইনফর্ম করা যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এরকম অড আওয়ার্সে, ভোর 6টার সময়। তা সেই সময় সুপার ওখানে নেই, কিন্তু তাকে সে খবরটা দেবে সেই ইউনিয়নের ছেলে বা অন্য কেউ। এবার খবরটা পেলেই উনি সঙ্গে সঙ্গে, সেটা এরকম একটা ব্যাপার, সঙ্গে সঙ্গে উনি প্রিন্সিপালকে সেটা ইনফর্ম করবেন, নিজেও আসবেন, প্রিন্সিপালও খবর পেয়ে সেখানে আসবেন বা অন্যান্য আসবেন এবং পুলিশ ইনফর্ম হবে। এটাই সাধারণ একটা যেটা হওয়া উচিত ছিল। অর্থাৎ চেইন অফ নেগলিজেন্স, একটা চেইন অফ নেগলিজেন্স, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। হ্যাঁ, আমি অনুত্তমার কাছে আসবো। অনুত্তমা, একটা জায়গা আমার খুব খটকা লাগছে, সেটা হচ্ছে লক্ষণ দেখে এই হবু ডাক্তাররা তো নিশ্চয়ই, যদি ঘটনাটা এরকমই হয়, তাহলে বুঝতে পাচ্ছেন যে তার আশঙ্কাজনক অবস্থা, তারপরও তো চিকিৎসা শুরু করা যেত, তারপরও তো দৌড়ে এমার্জেন্সিতে ভর্তি করানো যেত। তাহলে কোথাও কি সেই মানে বাঁধটাই নষ্ট হয়ে গেছে? খুব প্রসঙ্গটা এখানে জরুরি এটা ভাবার যে এখানে কিন্তু এক ধরনের শ্রেণী বৈষম্যজনিত ভায়োলেন্স আমি দেখতে পাচ্ছি সুমন, মানে যেখানে এই মানুষটি যদি, যেটা উনিও খুব একটা ঠিক কথা বলছিলেন, অন্য স্তর থেকে উঠে আসতেন, তাহলে হয়তো এতটা সফট টার্গেট হয়ে যেতেনও না। পাশাপাশি যেটা দেখার সেটা হচ্ছে আমাদের কারণ এবং রিয়াকশনের সামঞ্জস্য হারিয়ে যাচ্ছে। আমরা একটা অদ্ভুত মাত্রা জ্ঞানহীন অবস্থায় রয়েছি, যে কারণে যতটা আমার রাগ হওয়ার কথা তার থেকে অনেক বেশি রাগ বেরিয়ে আসছে। এবং আমরা কোথাও ধরা যাক এই যুবক চুরি করেছিলেন, আমি ধরে নিলাম তার জন্য মৃত্যু, এবং অমুক লোক আমার মোবাইল নিতে পারে, এখানে কিন্তু সেই পাওয়ারের ল্যাঙ্গুয়েজটাও কোথাও কাজ করেছে, তাই হলে তাকে আমি একদম পিষে ফেলতে পারি। এবং পাশাপাশি এটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে কোথাও যখন আমার এই ধরনের রাগটা আমি বার করছি, এই আক্রমণাত্মক চাহিদাটা কিন্তু আমরা আমাদের চারপাশ থেকেও ক্রমাগত দেখছি এবং শিখছি, যেখানে আমরা জানছি যে আমার যদি সামান্য ফ্রাস্ট্রেশন হয়, সামান্য ডিসপ্লেজার হয়, আমি এইভাবে তাকে, যে তার কারণ, তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারি। এখানে কিন্তু আমাদের একটা পুঁথিগত শিক্ষার বাইরেও অদ্ভুত অ্যাগ্রেশনের সামাজিকীকরণের শিক্ষা চলছে, যেটা থেকে কিন্তু আমরা সকলে কিভাবে যেন সংক্রামিত হয়ে যাচ্ছি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যদি ওকে চুরি করা অবস্থাও ধরা যায়, তাহলে আইনগতভাবে তাকে মেরে ফেলার কোনো অধিকার কারণ নেই, কোনো সিটিজেনের নেই। না না, যার জিনিস চুরি গেছে সে বাঁধা অবস্থায় তাকে দেখেও সে তার নিজের জিনিসটা নিয়ে চলে যাচ্ছে, এরকম ইনডিফারেন্স। আপনাকে একটা কথা বলছি, আমরা বিশ্বাস করি না এটাকে বানানো হয়েছে, এটাকে বানানো হয়েছে। আর একটা বড় কথা, যে পয়েন্টটা আমরা সকলেই বোধহয় তুলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা হসপিটালে কিন্তু একটা পুলিশের আউটপোস্ট আছে, সেখানেও কিন্তু থানায় ফোন করার আগে আমি তো সেখানেই যাব, সেখানে একজন সাব ইন্সপেক্টর চার্জে থাকে বা এএসআই চার্জে থাকে, না আমি নাইটে ধরে নিচ্ছি আমি এএসআই, সেখানেও তো বলতে পারতো। এবং সমিতদা, মুখে কানে রক্ত দেখে হবু ডাক্তারবাবু তো বুঝতে পাচ্ছেন যে আশঙ্কাজনক, দৌড়ে তো আমি ধরে নিলাম যে রাগের মাথায় হয়ে গেছে, দৌড়ে তো তাকে বাঁচানো যেত, চেষ্টা করা যেত। এবং এই যে সংঘবদ্ধভাবে করছে, কেউ কাউকে বাঁচানোর চেষ্টা বা কেউ কাউকে বলো না তুমি আর মেরো না, এরা কিন্তু প্রত্যেকে একই সাথে এটাতে বরঞ্চ ইউনাইটেডলি একটা সত্যি ঘটনাকে সাপ্রেস করার চেষ্টা করছে। এবং কোথাও আমরা যখন এই মব বিহেভিয়ার দেখি, আমরা তো জানি যে আমি আইডেন্টিফাইড হওয়ার চান্স অনেক কম, যেন সেই সুযোগটা নিয়ে নিজের সমস্ত আক্রমণাত্মক চাহিদাগুলোকে বার করলো। এবার আমরা ক্যামেরা একটা পয়েন্ট বলে নিচ্ছি, আমরা ক্যামেরায় কিন্তু একজন হেল্পারকে পেয়েছি যিনি বলছেন একদম একে কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি বাঁচিয়ে রাখতে হবে। ঠিক ঠিক। আমরা দ্রুত একবার শেষে দেখব যে অগ্নিশ্বরের কথা বাংলা সাহিত্যের উল্লেখ আছে এবং তারপরে জনপ্রিয় চলচ্চিত্র, এবং সেই চলচ্চিত্র বারবার বক্স অফিসও সফল হয়, কিন্তু আমাদের মনে তার কোনো প্রভাব কি আমরা সত্যিই রাখতে পেরেছি? কোটি কোটি মানুষের কাছে আজও চিকিৎসক মানেই ঈশ্বরের আরেক রূপ, তারাই অগ্নিশ্বর। ডক্টর ঘোষ খবর ভেজিয়েছেন যে নানার বাচ্চা হবে, তার হালাত বহুত খারাপ। আচ্ছা চলো দেখি। ঠিক আছে, আমি এসে খাবো। অগ্নিশ্বরদের ব্রতর কাছে ব্রাত্য পরিজনেরাও। ডাক্তারবাবু, 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 তাড়াতাড়ি জানলাটা খুলুন ডাক্তারবাবু, বৌদির অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি চিৎকার করছে, দেখো তো এদিকে, বৌদির অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবু, যাও যাও যাও। রামু, তোমার বউ বাচ্চা দুজনেই ভালো আছে। শোনো শোনো শোনো, আমার বাড়ি থেকে এসেছিল। হ্যাঁ, দিনু এসেছিল। হ্যাঁ, বৌদি খুব কষ্ট পাচ্ছে। কি
প্রাণ বাঁচানোই যার নেশা, তার কাছে ডাক্তারিটা নিছকই পেশা হয় কি করে? সারাদিন কিছু খাননি, প্লিজ চেম্বারে রাখুন। কিন্তু অগ্নিশ্বরের আরোগ্য নিকেতনের এখনকার আবাসিক কারা? ভবিষ্যতে যাদের ওপর বর্তাবে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব, সেই হবু ডাক্তারদের একাংশের বিরুদ্ধেই কিনা চোর সন্দেহে এক যুবককে তিলে তিলে যন্ত্রণা দিয়ে খুন করার অভিযোগ। যদিও হবু ডাক্তারদের নানা কীর্তির সাক্ষী আগেও রাজ্যবাসী হয়েছে। কথায় কথায় কর্মবিরতিতে যাওয়া, কখনো রোগীদের ফেলে রেখে এনআরএসেরই 120 জন ইন্টার্নের সমুদ্র সৈকতে ভ্রমণ, কখনো সংবাদ মাধ্যমের ওপর হামলা চালানো, কখনো আবার এসএসকেএম এর হস্টেলে মাদক সেবনের জেরে ইন্টার্নের মৃত্যুর অভিযোগ। এসবের পরেও চিকিৎসকদের সম্পর্কে মানুষের মনে এখনো অন্য ভাবনা, কিন্তু সেই ভাবনাটা ধরে রাখার দায়িত্ব চিকিৎসককুলেরই। এবিপি আনন্দ। অগ্নিশ্বর ডাক্তারবাবুদের এই ছবিটা দিয়েই আমাদের আজকের এই আলোচনা শেষ হোক এবং আমরা যেন ভরসা রাখতে পারি সমস্ত আরোগ্য নিকেতনে। সবাই ভালো থাকবেন। আবার কাল রাত 8টায় আপনাদের সঙ্গে দেখা হবে এই অনুষ্ঠানে। শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন।